হ্যালো ফ্রেন্ডস, টেকসানিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মদন মিত্রের বেফাঁস মন্তব্যে ক্ষুব্ধ মমতা, বিধায়কদের জন্য কঠিন নির্দেশনা তৃণমূল সুপ্রিমোর। তো তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মদন মিত্র সম্প্রতি একের পর এক বেফাঁস মন্তব্য করে দলের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছেন। তার মন্তব্যগুলির মধ্যে অন্যতম ছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রের অভিযোগ যে তৃণমূলের জেলা কমিটির সদস্য হতে গেলে 10 লক্ষ টাকা দিতে হয়। এই ধরনের মন্তব্যের পর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। মদন মিত্র এই বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে একটি লিখিত চিঠিও দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন তার মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মর্মাহত হয়েছেন এবং তিনি এর জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। মদন মিত্রের মতো তৃণমূলের আরও কিছু বিধায়ক সম্প্রতি তাদের বেফাঁস মন্তব্যের জন্য আলোচনা সৃষ্টি করেছেন। এই ধরনের মন্তব্য দলের শৃঙ্খলা এবং ইমেজের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এমন মন্তব্য দলের জন্য নেতিবাচক বার্তা প্রদান করছে। তৃণমূল কংগ্রেস, যার প্রাথমিক লক্ষ্য রাজ্যের উন্নতি এবং জনগণের সেবা, সেই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিধায়কদের এমন অযাচিত মন্তব্য মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন। আগামী 10ই ফেব্রুয়ারি বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা 1টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে এই বৈঠকে দলের বিধায়কদের কাছে দলীয় শৃঙ্খলা এবং আচরণবিধি নিয়ে কঠোর বার্তা দেওয়া হবে। দলের মধ্যে এক ধরনের শৃঙ্খলাবদ্ধ মনোভাব প্রতিষ্ঠা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এটা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে চলেছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, দেশ জুড়ে বন্ধ হবার পথে রেশন পরিষেবা, রেশন ডিলাররা কষেছেন বিরাট শক। তো পুরোপুরি বন্ধের মুখে রেশন পরিষেবা, কেন বন্ধ করা হবে রেশন, এর ফলে কি পরিণত হতে পারে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। এতে 12 লাখের মধ্যে আয় কর ছাড় দিয়ে সরগোল ফেলে দিয়েছেন অর্থমন্ত্রী। তবে বাজেট নিয়ে একাংশের দাবি, বিহারকে বাজেটে প্রচুর উপহার দেওয়া হয়েছে, অন্যদিকে বাংলার জন্য কিছুই করা হয়নি। আর এই বাংলাকে বাজেটে বঞ্চনার জন্য আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন। এই ফেডারেশনের দাবি, এই বাজেটে দেশের নিম্ন মধ্যবিত্ত রেশন ডিলারদের দাবি নিয়ে কোনো সুরাহা করা হয়নি, এমনকি তারা যাতে লাভবান হন এই সংক্রান্ত কোনো বিষয়ে নজরে দেয়নি কেন্দ্র। এর ফলে হায়দ্রাবাদে হবে সর্বস্তরের এই জাতীয় বৈঠক। ফলে তার প্রতিবাদ স্বরূপ কেন্দ্রকে চাপে ফেলতেই এই বৈঠক করে কিছু সিদ্ধান্ত নেবেন তারা। তাদের আশা ছিল এতদিন ধরে পাঠানো আবেদনে আলোকপাত করে বাজেটে তাদের হয়ে সামান্য কিছু অনুদান দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। উল্টে তাদের বিষয়ে কোনো আলোচনাই করেনি কেন্দ্র সরকার। তাদের দাবি, টিভি মোবাইলের দাম কমলেও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কমানো হয়নি বাজেটে। আর এই বৈঠকে তাদের দাবি না মানলেই অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবেন রেশন ডিলার সংগঠন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব, রাজ্যসভায় তৃণমূল সাংসদের নয়া দাবি। তো পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে এক গুরুত্বপূর্ণ দাবি উঠেছে রাজ্যসভায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় দাবি তুলেছেন যে পশ্চিমবঙ্গের নাম অবিলম্বে বাংলা করা হোক। আর এই দাবিটি পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বসম্মত প্রস্তাবের উপর ভিত্তি করে করা হয়েছে, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা করা হোক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো। বাংলা নামটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত এবং এটি আমাদের ভাষা এবং ইতিহাসের অংশ। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, হিন্দুরা জেগে উঠেছেন, 140 বছরে প্রথম ওই স্কুলে সরস্বতী পুজো, লিখলেন শুভেন্দু। তো এমন সরস্বতী পুজো এর আগে বাংলায় কবে হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না। কোথাও কলেজের ভেতরে হচ্ছে সরস্বতী পুজো আর বাইরে পুলিশ পাহারা, কোথাও আবার দেখা গিয়েছে প্রাথমিক স্কুলের সরস্বতী পুজোয় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।
এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তর্জা কার্যত চরমে উঠেছে। এইদিকে এবার এই সরস্বতী পুজো নিয়ে তার নিজের অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, তৃণমূলের সাব্বির আলী আলিমুদ্দিন মণ্ডলকে ধন্যবাদ। হিন্দুরা অবশেষে জেগে উঠেছেন। ঐক্যবদ্ধতা এবং ভ্রাতৃত্ববোধের অভাবে সম্প্রদায়ের বিরুদ্ধে যে হুঁশিয়ারি আসছিল সেটা বুঝতে পেরেছেন তারা। এই প্রথম শ্রী শ্রী সরস্বতী পুজো আজ হয়েছে খেজুরি মক্তব প্রাইমারি স্কুলে। এটা আমার জেলা পূর্ব মেদিনীপুরের খেজুরি 2 নম্বর ব্লকে রয়েছে। 140 বছরের স্কুলের ইতিহাসে এটা প্রথমবার এখানে সরস্বতী পুজো এবং পুজো অর্চনা এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। লিখেছেন শুভেন্দু। শেষে তিনি লিখেছেন, জাগো হিন্দু জাগো। এখানেই শেষ নয়, তিনি নদিয়ার হরিণঘাটার একটি স্কুলের সরস্বতী পুজো নিয়েও পোস্ট করেছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। আরজিকর কাণ্ডে এবার বিরাট ঘটনা। জুড়ে গেল এক জেরক্সের দোকানের নাম। কি করেছেন সন্দীপ ঘোষ জানেন? চার্জশিটে ভয়ঙ্কর দাবি সিবিআই এর। তো আরজিকরে দরপত্র ভরতে ভুয়ো এবং জাল নথি তৈরি করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চার্জশিটে এমনই উল্লেখ করেছে সিবিআই। সূত্রের খবর এমনই, সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার কারচুপি নয়, টেন্ডারের বরাত পেতে লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ভুয়ো নথিও। আরজিকরে দুর্নীতির চার্জশিটে দাবি সিবিআই এর। আরজিকরের টেন্ডার পেতে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং এবং সুমন হাজরা তৈরি করেছিলেন একাধিক ভুয়ো নথি। সন্দীপ ঘোষের নির্দেশেই ভুয়ো নথি ব্যবহার করে পড়েছিলেন দরপত্র। কিভাবে তৈরি হয়েছিল ভুয়ো নথি? চার্জশিটে সিবিআই এর দাবি, একাধিক ফার্মের লেটার হেড কপি পাঠানো হয়েছিল বিপ্লব সিং এর বাড়ির কাছের একটি জেরক্সের দোকানে। অমিত জেরক্স সেন্টার অ্যান্ড বুক স্টল নামে ওই জেরক্সের দোকানের মালিক অমিত কুণ্ডুর কাছে কখনো সরাসরি আবার কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে বিভিন্ন ফার্মের লেটার হেড কপি। পার্থরায় নামে এক ব্যক্তির মাধ্যমেও পাঠানো হয়েছে ওইসব নথি। অমিত সেগুলো স্ক্যান কপি করে ভুয়ো লেটার হেড ডিজাইন করে পাঠিয়ে দিয়েছিলেন আন্দোল রাজমাঠ এলাকার শৈবাল নামে এক ব্যক্তির কাছে, যার প্রিন্টিং প্রেস ছিল। সেখানে তৈরি হতো সুমন এবং বিপ্লবের সংস্থার নামে ভুয়ো নথি লেটার হেড। এই ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়া বাণীপুর এলাকার ইউকো ব্যাংকের শাখার একটি অ্যাকাউন্ট থেকে ইউপিআই বা অনলাইন পেমেন্ট করেছিলেন। পার্থরায় নামে ব্যক্তির মাধ্যমে নগদে অমিত কুণ্ডুকে টাকা দেওয়া হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ সিবিআই এর। তো দেখুন আজকের অন্তিম আপডেট। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আচমকা নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ মোল্লা ইউনুসের। তো ফের যুদ্ধের উস্কানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা নব্য রাজাকার বাহিনীর প্রধান মোল্লা মোহাম্মদ ইউনুসের গলায়। রাষ্ট্রীয় ভবন যমুনায় আচমকাই তিনি বিজিবি, র্যাব, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের তিনি বলেন, যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমুনার বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের প্রধান হোতা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব তথা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির শীর্ষ নেতা নাসিমুল গনি, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক বাহারুল আলম, ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী, বিজিবি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, এনআইএসআই, সিটিটিএস, ডিজিএফআই, কোস্টগার্ডের প্রধানরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনুস নিরাপত্তা বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেছেন, যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।